নেপালের তিব্বত সীমান্তের রাসুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পর্যটক সহ ৪ শতাধিক মানুষ। পর্যটন বোর্ডের দেওয়া তথ্য মতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ১০৮ জন ভারতীয়, ৩৩ জন যুক্তরাজ্য এবং ৪৭ জন মার্কিন পর্যটক রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিসি ঘটকের রিপোর্ট। নেপালে এমনই আকস্মিক বন্যা ও ভূমিধসে চোখের নিমেষেই ভেঙে পড়েছে বহু অবকাঠামো। শত শত বাড়িঘর ভেসে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। নিখোঁজ হয়েছেন অসংখ্য মানুষ, এদের মধ্যে আছেন বহু পর্যটকও। নিখোঁজদের মধ্যে সীমান্তবর্তী পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। এছাড়া একটি হাইড্রো প্রকল্পের ৬০ কর্মীরও সন্ধান মিলছে না। এ পর্যন্ত কয়েকজনের মৃত্যুর কথা জানানো হলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে এই সংখ্যা আরও বাড়তে পারে। নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে একটি ভূমিকম্পের আঘাতে ভূমিধসের কারণে তিব্বতের ভতিকোষী নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। সেই চাপ আর তার সঙ্গে পাহাড়ি ঢলে এই আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং নেপালি পুলিশের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী গঠন করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ৮টি হেলিকপ্টার সহ বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি এ উদ্ধার কাজে যোগ দিয়েছে রেড ক্রসের সদস্যরাও। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয়। অপরাধ করে গত ৬ মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলে মন্তব্য করেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোনো মাদক সেবী সিন্ডিকেট যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৬ মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে ৪ হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এইসব ঘটনায় জড়িত অপরাধীরা আইনের আওতার বাইরে নেই। কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে
এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে আবারও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনি কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চলমান সংকট সমাধানে তেলভিত্তিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ৭১কে বলেছেন, গ্যাসের উপর চাপ কমাতে ফার্নেস তেলভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হবে। এদিকে দ্বীপ জেলা ভোলায় ৩ বছর মেয়াদী উচ্চ খরচের ভাড়াভিত্তিক ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার। তবে লোডশেডিংয়ের শহর ও গ্রামের ব্যবধান কমানো হচ্ছে বলেও জানান অনিন্দ্য ইসলাম। শামিনীর রিপোর্ট। রাত নেই দিন নেই, চলছে বিদ্যুৎ না থাকার ভোগান্তি। এই পরিস্থিতির মধ্যে শহরের চাইতে গ্রামে লোডশেডিং হয় বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এমনটা আর হবে না। শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই, অন্তত কষ্টের জায়গাটা যেন আমাদের মধ্যে বড় ধরনের কোনো তারতম্য না থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সকল জায়গা একসাথে বিদ্যুৎহীন হচ্ছে না, বাই রোটেশনই হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে সেটি আগাম জানাবার। দেশে ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু এর মধ্যে ৫০টির বেশি বন্ধ। সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন হয় গড়ে ১৬,০০০ মেগাওয়াট। এতে বেশি দাম দিয়েও প্রয়োজন মতো বিদ্যুৎ পাচ্ছেন না প্রায় ৫ কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় দ্রুত সময় মাত্র ৩ বছরের জন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিতর্কিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আদলে ভোলায় কেন এই কেন্দ্র করা হচ্ছে তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিড মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। ইটস ভেরি সিম্পলি ফর দ্য টাইমিং। আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এ সরকার সেটি করবে না। এদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারছে না জ্বালানি বিভাগ। মোট গ্যাসের ৩৭% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিমন্ত্রী বলছেন, এই ব্যবহার আপাতত কমাতে চান তারা। ফার্নেস অয়েল থেকে উৎপাদন করেছি। বেশি দামে তেল ভিত্তিক এসব কেন্দ্র চালাতে অর্থ বিভাগের কাছে ৫,০০০ কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি ওনার কাছে এই সাহায্যটা চাচ্ছি যাতে করে আমি টাকাটা আগাম পেতে পারি। প্রায় ৫,০০০ কোটি টাকা আমি আগাম চেয়েছি। শারমিন, ৭১, ঢাকা। বর্তমান সরকার ২.৫ মাসের তেল মজুতের স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে দ্রুত সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস সংরক্ষণে কোনো স্টোরেজ করে যায়নি বিগত স্বৈরাচার সরকার। পাশাপাশি প্রায় ৬০,০০০ কোটি টাকা বিদ্যুতের পাওনা বকেয়া, যা বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে আর ভোগান্তি পোহাচ্ছে জনগণ। দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পরিষদের অডিটোরিয়ামে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের কাছে বসবাসযোগ্য রাষ্ট্র উপহার দিতে চান উল্লেখ করে তিনি আরও জানান, সামনের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নেওয়া হবে। বর্তমানে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে তেল সংরক্ষণের জন্য, এখানে মাত্র 40 দিনের তেল রাখা যাবে। নতুন করে উদ্যোগ নিয়ে ল্যান্ড ফিল্ডে আমরা আবার স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করছি, যাতে কমপক্ষে 2.5 মাসের তেল বাংলাদেশ সরকার মজুদ রাখতে পারে। সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আবারও গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তাতে শীঘ্রই আরেকটি জুলাই আসবে। সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে একথা বলেন তিনি। গুমের বিচার দাবি করে তিনি আরও জানান, 30 আগস্ট গুম দিবসে শাহবাগ থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। আর 5 সেপ্টেম্বর ঘোষিত লং মার্চ চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে চলবে।
বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। রংপুরে 4 হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ এবং মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জানান, তার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে সিদ্ধার্থ এবং মুগ্ধর জবানবন্দি। আর ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন, ময়নাতদন্ত নিয়ে ডোমের দেয়া যে তথ্য প্রচার হয়েছে তা নিশ্চিত করার সুযোগ নেই। এদিকে হত্যার শিকার গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ। সিদ্ধার্থের বাবা মা অকপটে তার স্বীকারও করেছেন। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছে। 12টার পরেই, হ্যাঁ, সকালে উঠে আসে। মঙ্গলবার রাতে আদালতের সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দি দেয় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস। এ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিদ্ধার্থের শরীরে আচরের চিহ্ন দেখে সীমান্ত তার কাছে মুগ্ধ ও সিদ্ধার্থের হত্যার কথা স্বীকারও করে। তবে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে এখনও পুলিশ কাজ করছে। সীমান্তের বাড়িতে মুগ্ধ এবং সিদ্ধার্থ আমাদের মামলার যে দুইজন মুখ্য প্রধান অভিযুক্ত, তারা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং রাত প্রায় 2:30-3টা পর্যন্ত ছিল। এটা আমাদের কাছে জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তারা এই কথা বলেছে এবং এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা মূলত তাকে আদালতে পাঠাই। এই হত্যা নিয়ে ময়নাতদন্তে কাজ করা ডোমের ওই বক্তব্য নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার বাবলু কিশোর জানান, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে রংপুরের মানুষ ও নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন এই হত্যার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুধু 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা মোটেও স্বাভাবিক নয়। এই যে শুধুমাত্র ইয়াবা সেবনের কারণে 2 জন ছেলে 4 জন মানুষকে হত্যা করলো, এইটা তো মানুষ মেনে নিতে পারছে না। এর বাইরে আরও কেউ আছে কিনা বা ইন্ধনদাতা কে আছে, এই বিষয়গুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে উঠে আসে পুলিশের তদন্তে। প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। প্রশাসন এক এক সময় এক এক কথা বলছে, যেখানে ময়নাতদন্তের ডোম এক কথা বলছে, অভিজ্ঞ ডাক্তার এক কথা বলছে, এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, মাদক সেবন দেখে ফেলা নিয়ে এই হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা এখনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনের গার্ডের ওয়াশরুম থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাত 8:30টার দিকে এই ঘটনা নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার জসিমউদ্দিন। নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সর্দারপাড়ায়। পুলিশ জানায়, বিকেল 3:30টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ পান অন্য সদস্যরা। পরে সন্দেহ হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া তাকে কয়েকবার ডাকলেও সাড়া পাননি। এরপর ধাক্কা দিয়ে দরজা খুলে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানাতে পারেনি পুলিশ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে পালিত হলো জশ্নে জুলুস। মহানবীর স্মরণে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই আয়োজনে তুলে ধরা হয় শেষ নবী রসুলের মানবতা ও সম্প্রীতির আদর্শ। মাইনুল মারুফের প্রতিবেদন। রাজপথ জুড়ে দরুদ শরীফের ধ্বনি, কণ্ঠে নাতে রাসূল, হাতে সবুজ পতাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো জশ্নে জুলুস। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্মরণের শোভাযাত্রায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কালী মন্দির গেট থেকে শুরু হয় জুলুস। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে ঘুরে একই পথে আবার ফিরে আসে
সোহরাওয়ার্দী উদ্যানে। আজকের দিন তো খুশির দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা বছর জন্য আমরা ঈদে মিলাদুন পালন করতে পারি। সবুজ ব্যানার ফেস্টুন হাতে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রা জুড়ে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও নাতে রাসূলের মধ্য দিয়ে মানবতা ও সহমর্মিতার বাণী তুলে ধরা হয়। আজকে দয়াল নবীর জন্মদিন, এই জন্য আমরা আমাদের দয়াল নবীর জুলুসে সবাই যোগদান করেছি। এই র্যালিটা হচ্ছে আমরা খুশি উদযাপন। নবী যখন আগমন করেছেন তখন সাহাবে কেরামগণ সমস্ত কিছু আল্লাহ রাসূল সমস্ত 18,000 মাখলুকাত সবকিছু আমার নবীর আগমনে আনন্দ হয়েছিল, খুশি উদযাপন করেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা করছেন তা আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করে আমরা রাসূলের মিলাদ এবং সিরাত দুটোই আমরা পালন করি। প্রতি বছরের মতো এবারও যশনের জুলুসে ধর্মীয় আবেগের পাশাপাশি ফুটে উঠেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ। আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানিউল মারুফ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।